সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসুদ জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বিস্ফোরণে 24 শ্রমিক পুড়ে অঙ্গার, সৈয়দ হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, আজ পবিত্র হজ, নারী জঙ্গি আস্তানার অভিযান, গোলাগুলি, নিহত 1, আহত 5। মানব জমিন, বাতাসে লাশের গন্ধ, টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে নিহত 24। আমাদের সময়, জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত 1, 2 নারী জঙ্গির আত্মহত্যা, 5 পুলিশ আহত। সকালের খবর, কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। জয় জয় দিন, আজ পবিত্র হজ। দৈনিক ইনকিলাব, বাসের অপেক্ষায় টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ, ঈদ যাত্রায় ভোগান্তি কমেনি। ভোরের কাগজ, ঢাকা মেডিকেল কলেজ মর্গে 24 লাশ, দগ্ধদের পরিবারে ঈদের আনন্দ ফিকে। আমাদের অর্থনীতি, ঢাকার শপিং মলগুলোর ঈদ বিক্রি কমে অর্ধেক। দৈনিক দিনকাল, লাব্বাইকে মুখর মিনার ময়দান, আজ পবিত্র হজ। দৈনিক সংগ্রাম, আগুনে আটক 1 শ্রমিকের মোবাইলে আর্তনাদ। দৈনিক করতোয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক আক্তার জাহানের লাশ হস্তান্তর, বিষক্রিয়ার কারণে মৃত্যু, স্বজনদের আত্মহত্যার প্ররোচনার মামলা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 24 killed in Tongi Inferno. The Financial Express, NBR faces shortfall in income tax collection in first 2 months. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ আসলে একেবারেই অভিন্নভাবে প্রধান শিরোনাম মূলত দুটোই। একটি হচ্ছে, আমরা জানি যে সকালেই রাজধানীর কাছে টঙ্গীতে একটি ফয়েল কারখানায় বিস্ফোরণে, বয়লার বিস্ফোরণে সেখানে ভবনটিও ধসে গেছে অনেকাংশে, অনেক শ্রমিক নিহত হয়েছেন। আমরা 27 জন পর্যন্ত মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একটি, আরেকটি হচ্ছে রাজধানীতে একটি জঙ্গি অভিযান নিয়ে। তো প্রথমে যদি আমরা একটি টঙ্গীর বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহতের বিষয় নিয়ে কথা বলি। না, আমাদের শিল্প কারখানা, শিল্পাঞ্চলের যে নিরাপদ নয় এবং এই ধরনের বিস্ফোরক যেসব কারখানায় বিস্ফোরক ব্যবহার করা হয়, সেগুলো যে সুরক্ষা দরকার, যে ধরনের নিরাপত্তা তৈরি করা দরকার এবং এটা রক্ষণাবেক্ষণ যেভাবে করা দরকার সেটি নেই। এখন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো বলেই কিন্তু আমরা জানতে পারলাম, বা এতগুলো মানুষ মারা গেল এবং এসব পরিবারের স্বজনদের আহাজারি, এবং শুধু মানুষ মারা গেছে তার সঙ্গে সঙ্গে ভবন বিধ্বস্ত হয়েছে এবং পাশে, মানে যেটা সবচেয়ে কি বলে ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে পাশের ভবনও, 6তলা ভবনও আগুনে পুড়ে গেছে এবং ভবন বিধ্বস্ত হয়ে গেছে। এখন এইসব শিল্প কারখানা, আবাসিক এলাকা, শিল্প কারখানা একসঙ্গে থাকা উচিত কিনা, এসব বিস্ফোরক যেসব কারখানা ব্যবহার করে তাদের নিরাপত্তা কি রক্ষা করা উচিত, তারা আইন কানুন মেনে এটি করেছেন কিনা, এটি তদন্ত বেরিয়ে আসবে। এবং ইতিমধ্যে কিন্তু আইজিপি বলেছেন যে তাদের ব্যর্থতা ছিল, যে তারা যে সুষ্ঠুভাবে সেটি রক্ষণাবেক্ষণ করেনি, তারা যে তাদের ব্যর্থতা ছিল, এই কথাটি বলেছেন। এখন যাদের আমরা হারিয়েছি তাদের ফিরে পাবো না, কিন্তু যেটি হচ্ছে যে কারখানায় কাজ করেছে, যে কারণে, যার ব্যর্থতার জন্য, যার দুর্বলতা বা যেটাই বলি যে গাফিলতির জন্য এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, অবশ্যই তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং মানুষের, এবং ভবিষ্যতে যাতে না ঘটে, শুধু এই কারখানায় নয়, অন্য কারখানায়ও আমরা দেখি একের পর এক কারখানায় যে দুর্ঘটনা ঘটছে। তাজরিন দুর্ঘটনা ঘটলো, রানা প্লাজায় ঘটলো। রানা প্লাজায় তো সারা বিশ্বে এটি কি বলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এই ধরনের একটি তৈরি পোশাক শিল্প এই ধরনের একটি ভবনে থাকতে পারে, নরবরে ভবন,
এবং যেটি মানে ভেঙে দেওয়ার কথা, এবং যেটি কোনো কোনো সংস্থা বলেছিল যে এখানে কাজ করা নিরাপদ নয়, তারপরও সেখানে কাজ করতে বাধ্য করেছে। এখন সে মামলা চলছে। আমরা চাই যে দ্রুত বিচার হবে, এবং এই আজকে যে ঘটনা ঘটলো এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই যে শ্রমিকরা মারা গেছে তারা, দেখুন যে সামনে ঈদ, ঈদের 2 দিন পর ঈদ, অনেকেই ঈদে স্বজনদের কাছে যাওয়ার কথা। তার যার যে সামর্থ্য অনুযায়ী তার স্বজনদের জন্য হয়তো কিছু কেনাকাটা করেছেন বা করার কথা ছিল, কিন্তু কাজ থেকে ফিরে আসার পথে এই ধরনের মর্মান্তিক ঘটনা। আমরা এই পরিবারের কাছে সমবেদনা জানাই, সহমর্মিতা জানাই, এবং ভবিষ্যতে এই ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাই সজাগ থাকবেন, এটি প্রত্যাশা। এখানে আমরা সংবাদে যেটি দেখতে পাচ্ছি যে এই দুর্ঘটনাটির পরে, এই মর্মান্তিক বিষয়টির পরে কারখানার মালিক, কর্মকর্তা, দায়িত্বশীল কাউকেও পাওয়া যায়। এটা শুধু এখানে না, মানে এটা অদ্ভুত। যে কোনো একটা বাস দুর্ঘটনা ঘটলেও তারপরে ওই বাসের চালককে পাওয়া যায় না, বাসের মালিককে তো পাওয়া যায় না, এবং এখানেও দেখা যাবে যে এরা বেপাত্তা হয়ে গেছে। তো এটি হচ্ছে দায় এড়ানো। একটি কারখানার মালিক, কারখানার দুর্ঘটনা ঘটেছে, শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয় আছে, তার উচিত পাশে দাঁড়ানো, এসে এটি করা। বিচারে কি হবে, কার গাফিলতির জন্য হয়েছে সেটি পরে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলেই তারা পালিয়ে যান। তাই আমি মনে করি যে এটা অমার্জনীয় অপরাধ, এবং অবিলম্বে এটা পুলিশের উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসে। আপনি যেগুলো বললেন এর আগে, গার্মেন্টস কারখানাগুলোর দুর্ঘটনার কথা আপনি বললেন, প্রাচীনের কথা বললেন, রানা প্লাজার কথা বললেন, সারা পৃথিবীর মানুষ জানে। এবং তারপরে আমরা জানি যে বাংলাদেশে গার্মেন্টস কারখানাগুলোর পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নের বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আন্তর্জাতিক চাপে, দেশের ভেতর থেকে নানান কিছুতে। এটা ছিল একটি ফয়েল তৈরি কারখানা। তো এখন শুধু গার্মেন্টসের জন্য একটা ঠিক বা না, তা তো পাশাপাশি এরকম ছোট বড় অনেক কারখানা আছে, এবং যে কারখানাগুলো যেসব পূর্ব শর্ত পূরণ করা উচিত, পরিবেশগত, নিরাপত্তা জনিত, সেসব এরা করে না হচ্ছে খরচ বাঁচানোর জন্য। এমনকি যেসব যন্ত্রপাতি বা যেসব আনুষঙ্গিক সরঞ্জাম দেওয়ার কথা সেটা হয়তো কম দামের বা পুরনো ব্যবহার করে, যে কারণে একের পর এক দুর্ঘটনা ঘটে। এখন এটা হচ্ছে অবশ্যই মালিক যারা বিনিয়োগ করেন তারা লাভ করবেন, কিন্তু লাভ করতে যে মানুষকে, অসহায়, নিরীহ এবং কর্মজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো একটি জিনিস যে আপনি পুলিশ মহাপরিদর্শকের কথাটি বলেছেন, যে তিনি বলেছেন যে মালিক কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এই ক্ষেত্রে দায়ী। ভবনটির কথাও তিনি বলেছেন, আমরা গণমাধ্যমে যেমন দেখেছি যে নরবরে পুরনো ভবন ইত্যাদি। তো কিন্তু এতদিনও চোখের সামনেই ছিল, মানে না, এরকম তো অসংখ্য আছে। ঢাকা শহরে আমরা প্রায় মাঝে মাঝেই দেখি যে রাজুক কিছু ভবন চিহ্নিত করে যেগুলো ঝুঁকিপূর্ণ, তারপর সেই ভবনগুলো থাকে, সেখানে মানুষ বসবাস করে অথবা ব্যবসা বাণিজ্য চলে। এটি হচ্ছে যে যাদের তদারক করার কথা, যাদের ব্যবস্থা নেওয়ার কথা, তারা যদি তাদের গাফিলতি, যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে তারা কিভাবে এই ছাড়পত্র পান সেটা বিষয়, অর্থাৎ সব জায়গায় একটা আইনহীনতার মহড়া চলছে, এবং এর থেকে বেরিয়ে আসা উচিত, না হলে এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। রাজধানীর আজিমপুরে বলা হয়েছে, আমরা শিরোনামে যেমন দেখেছি যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে, সেখানে একজন নিহত হয়েছে এবং 3 জন নারী গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে আটকও করা হয়েছে। 5 পুলিশ সদস্য সেই অভিযান চালাতে গিয়ে আহত হয়েছেন। মানে দেখুন, কল্যাণপুর হলিয়াটিজানের এই ভয়াবহ হামলার পরে কল্যাণপুরে অভিযান চললো, নারায়ণগঞ্জে, তারপর রূপপুরে, এবং একের পর এক অভিযান। অর্থাৎ যদি আমরা ঢাকা এবং ঢাকার চারপাশের এই এলাকাগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে এই জঙ্গিদের আস্তানা বা জঙ্গিদের যে নেটওয়ার্ক, সেটা পুরো শহর জুড়ে। কারণ রূপপুর, আজিমপুর, নারায়ণগঞ্জ, কল্যাণপুর, এটা তো কাছাকাছি সংলগ্ন কোনো জায়গা নয়। তো সুতরাং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে আরেক জায়গায় আশ্রয় নিচ্ছে, এবং
বাসা ভাড়া করে থাকছে। এখানে একটা ব্যাপার হচ্ছে তারা এক ধরনের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতার কারণে, অভিযানের কারণে তারা হয়তো দৌড়ের উপর আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তারা সরে যাচ্ছে। এবং আজিমপুরে যে ঘটনা, আমরা টিভিতে যে খবর দেখলাম তাতে আজিমপুরে যে আহত হয়েছেন যে ভদ্রমহিলা, তিনি, আমি দেখলাম কোন টিভিতে বলা হয়েছে যে এর আগে রূপপুরে যে মেজর জাহিদুল হক বা মুরাদ ওরফে রূপনগরে, সেই তার স্ত্রী এবং তার 3 ছেলে, তার 3 সন্তানও সেখানে ছিল। অপর এক যুবক গোলাগুলিতে নিহত হয়েছে এবং 3 জন আহত হয়েছে, তারা হাসপাতালে আছে, পুলিশও আহত হয়েছে। এখন প্রতিটি ক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো প্রস্তুতি নেওয়ার বিষয় আছে কিনা, কারণ প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুলিশ সদস্য আহত হন এবং অনেক ক্ষেত্রে তো এখানে হয়তো গুরুতর নয় কিন্তু গুরুতর হতে পারে। যেমন হলি আর্টিজানের প্রথম যে 2 পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অভিযান চালাতে যে আনাড়িপনার পরিচয় দিলেন এবং তাদের জীবন গেলেন, কারণ তারা জীবন গেল, তারা ভাবছে যে এটি বোধহয় এলাকার চাঁদাবাজি বা এই ধরনের কোনো গোলযোগ, যে কারণে তারা হস্তক্ষেপ করতে গিয়ে মারা পড়লেন। আমার মনে হচ্ছে যে এবং এটি মানে যে সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী যে ইউনিট, সেই ইউনিট এবং সোয়াট যাদের এ ব্যাপারে প্রশিক্ষণ আছে তারা সবাই মিলেই করেছে। এটা আরো সতর্ক হওয়া এবং আর পুরো বিষয়টিকে জনগণের জানানো উচিত যে তাদের পরিচয়, তারা কি অবস্থায় ছিল এবং তাদের হাতে কি হয়েছে, যেটা আমরা এখন পর্যন্ত দেখেছি যে সেখানে 4টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তাদের কাছে বোমা ছিল, বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক ব্যবহার করেছে। আর যেটা এখানে নতুন উপাদান যোগ হয়েছে সেটা হচ্ছে তারা মরিচের গুঁড়া সেটি পুলিশ সদস্যদের চোখে মেরেছে, তাদের দিকে মেরেছে, যে যাতে তারা মানে সামনে এগোতে না পারে। এই জঙ্গিরা সারা বিশ্বে যে আতঙ্ক তৈরি করছে, এখানে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, তো এদের শিকড়টাই বের করা দরকার। আমরা যখন তামিম চৌধুরীর বিরুদ্ধে অপারেশন চালানো হতো, যখন মেজর মুরাদের বিরুদ্ধে অপারেশন চালানো, ভাবলাম যে এদের শিকড় মানে তাদের যে মাস্টার মাইন্ড বলা হলো তারাই এই পরিকল্পক এবং হোতা। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তাদের সাঙ্গপাঙ্গ, তাদের পরিবারের সদস্য বা তাদের সহযোগী আজিমপুরে ঘটনা ঘটেছে বলে আমরা জানলাম, কিন্তু আরো যেসব জায়গায় হয়তো ঘটনা ঘটেনি, এখনো তারা কোন রকম তাদের খোঁজ পাওয়া যায়নি, এরকম তো অনেক জায়গায় থাকার সম্ভাবনা আছে। এখন পুলিশকে অবশ্যই, আজিমপুরে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে কোনো সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে। এই ধরনের খবরটি খুব মানে তারা অভিযান যে চালাতে পারে, চালিয়ে যে অপরাধীদের ধরতে পারে, জঙ্গিদের ধরতে পারে, সেটা দেখিয়েছে। এখন হচ্ছে যে এদের আরো কোথায় কোথায় সূত্র আছে, কোথায় কোথায় এর সহযোগীরা আছে সেটি, এবং দেশে ঢাকা বা ঢাকার বাইরেও। সামনে ঈদের আমরা শোলাকিয়ার ঘটনা জানি যে একটা ভয়াবহ নাশকতার পরিকল্পনা ছিল তারা, সেটা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলবো যে বুদ্ধিমত্তার কারণেই এবং তাদের তড়িৎ ব্যবস্থার কারণেই সেই ভয়াবহ ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। যদিও সেখানে একজন ভদ্রমহিলা এবং 2 জন পুলিশ সদস্য মারা গেছেন, কিন্তু একটা ভয়াবহ যে বড় ধরনের ঘটতে পারতো, হলি আর্টিজানের চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, বড় হত্যাকাণ্ড ঘটতে পারতো, সেটি ঘটেনি। সামনে ঈদের জামাতকে কেন্দ্র করে, ঈদের যে কোনো জামাতে শত শত মানুষ থাকে, হাজার হাজার মানুষ মুসল্লি সেখানে নামাজ আদায় করেন। সেখানে কোন রকম নাশকতা, কোনো জাতীয় ঈদগাহ থেকে শুরু করে বাংলাদেশের কোন ঈদের জামাতে, কোন মসজিদে এই ধরনের হামলা চালাতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবে আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং ঈদে বিশেষভাবে সতর্কতা এবং সবসময় সতর্ক থাকতে হবে, কারণ এই জঙ্গিরা তো হচ্ছে মানে এতই দুর্ধর্ষ, এতই নৃশংস, তারা মানুষ হত্যাই হচ্ছে তাদের একমাত্র কাজ। হত্যা বন্ধ করতেই হবে,
এবং এ কারণে এই জঙ্গিদের তাদের শিকড় উপড়ে ফেলতে হবে, তাদের নিশানা মুছে ফেলতে হবে। কারণ বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় দেবে না এবং বাংলাদেশ জঙ্গিদের প্রশ্রয় দেবে না কোনোভাবেই। বাংলাদেশ জঙ্গিদের এই তৎপরতা, এই অপতৎপরতা বা জঙ্গিবাদের সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেটি কোনোভাবেই এটি একে অপরের কি বলে বিপরীতমুখী অবস্থান। সুতরাং শুভবোধের উদয় হবে। এই জঙ্গিদের বিরুদ্ধে মানুষের জাগরণ, যে আসলে আর্টিজানের পর মানুষের যে জাগরণ লক্ষ্য করেছি, সেটাকে ব্যবহার করে, অর্থাৎ মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু অভিযান চালাতে হবে। এবং যে কয়েকটি অভিযান চালিয়েছে মানুষ কিন্তু সমর্থন করেছে। কারণ এবং প্রতিটি ক্ষেত্রে, অন্তত গত 3-4টি ক্ষেত্রে যে জঙ্গি, যাদের সন্দেহভাজন জঙ্গি হিসাবে অভিযান চালিয়েছে, পরবর্তীকালে দেখা গেছে তারাই এই জঙ্গি তৎপরতার হোতা, তারাই হচ্ছে ঘটনার মূল নায়ক। সুতরাং তাদের দেশে বিদেশে তাদেরকে আর্থিক এবং অস্ত্রের উৎস থেকে তারা পায়, সেটিও খুঁজে বের করা উচিত এবং এই অভিযান অব্যাহত রাখা হবে, এটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ আজকে আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।